বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত একটি হট টপিকস হচ্ছে এলএসডি। প্রচণ্ড জ্বর থাকে, শরীরে টাচ করা যাবে না, এত ব্যথা থাকে, আপনি টাচ করার সাথে সাথে তার সারা শরীর দেখবেন একটু জার্কিং দিয়ে ওঠে। এই নডিউলগুলি ফাটতে শুরু করে, সবচেয়ে ভয়ানক জিনিস দেখা যায়, ভিতরে মাংস বিষয়ে ক্ষত টত সব কিছু দেখা যায়। এই ভাইরাস যেটা, সেটা হচ্ছে যদি আমাদের ভেক্টর যেগুলো আছে, মশা মাছি সবচেয়ে বেশি দায়ী, কিন্তু অবশ্যই আপনাকে ভ্যাকসিনেশন করতে হবে। ভ্যাকসিনেশন ছাড়া এলএসডি কন্ট্রোল করা টোটালি প্রবলেম। শুধু দর্শক শ্রোতা, আপনাদেরকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের কৃষকের কথা আমাদের অনুষ্ঠানে। আজকের বিষয় আমাদের এলএসডি। না, এলএসডি কোনো ড্রাগ নয়। এলএসডি হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ, একটা ভাইরাস। আপনারা জানেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত একটি হট টপিকস হচ্ছে এলএসডি, লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস। এটা একটি পক্স বিরিডির একটি ভাইরাস। সাধারণত তার মূল অ্যাটাকের জায়গাটা হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম, আমরাকে যেটা বলি স্কিন, মূলত হচ্ছে স্কিন এবং নেজাল যেই ক্যাভিটিটা আছে, সেই নেজাল ক্যাভিটির এখানে পাস্টিউল তৈরি হয়, ফুসকার মতো পড়ে। আমরা যদি বাংলায় বলি ফুসকার মতো বলে, সিলেট অঞ্চলে সেটাকে গুটি বেমার বলে। এটা কাকে অ্যাটাক করে? সাধারণত দেখা যাচ্ছে যে এটা গরুর ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাটাক হয়। চমৎকার একটা ব্যাপার হবে, আমার একটা অবজারভেশন, আপনারা মিলিয়ে নিতে পারবেন এবং এটা সত্যতা পাবেন। যেসব গরুর ক্ষেত্রে স্কিনটা লুজ, তাদের অ্যাটাকটা বেশি হয়। যেমন শাহিওয়াল, সবচেয়ে বেশি এফেক্টেড যে প্রাণীটা সেটা হচ্ছে শাহিওয়াল। শাহিওয়ালের যে পরিমাণ সিভিয়ারিটি দেখা যায়, তার শরীরে যতটুকু নডিউল হয়, এবং হচ্ছে যে কোনো ধরনের স্পেস নাই, হাত দেওয়ার জন্য আমরা বডিতে কোনো ধরনের স্পেস পাই না নডিউল ছাড়া। এতগুলি নডিউল বা গুটি সারা শরীর ভরে যায়। এবং এটার সবচেয়ে স্পেসিফিক যে জিনিসটা হচ্ছে কি, হাই ফিভার থাকে, প্রচণ্ড জ্বর থাকে, শরীরে টাচ করা যাবে না, এত ব্যথা থাকে, আপনি টাচ করার সাথে সাথে তার সারা শরীর দেখবেন একটু জার্কিং দিয়ে ওঠে। অনেক সময় দেখা যাচ্ছে যে নডিউলগুলি যখন ফাটা শুরু করে, একটা একটা করে ফাটতে শুরু করে, ওই স্টেজে গিয়ে 5 থেকে 10 দিন বা 15 দিন পরে ফাটে, তখন কিন্তু নস্ট্রিল, যে নাকের যে ভিতরের যে মিউকাসাগুলি আছে, ওইখানকার নডিউলগুলি যখন ফাটা শুরু হয়, সবচেয়ে সিভিয়ার কন্ডিশন সৃষ্টি হয়, তখন শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আমাদের অনেকের একটা ধারণা আছে এলএসডির একটা পর্যায়ে সম্ভবত লাংসে গিয়ে অ্যাটাক করে। আমি অনেকগুলি গরু কাটছি এরকম মারা যাওয়ার পরে, বিভিন্ন উপজেলায় যখন মারা গেছে, আমি তাদেরকে দিয়ে বলছিলাম, যারা আমাদের স্টাফ আছে, যে আপনারা কাটে আমাকে ছবি দেন। আমি কোথাও লাংসে নডিউল কিংবা লিভারের নডিউল আমি কখনো পাই নাই। এবং যতটুকু পড়াশোনা দেখলাম আমি, এটা শুধুমাত্র স্কিন রিলেটেড, মানে বাইরের যে আবরণটা, শুধু এই আবরণটা পর্যন্ত তার সীমাবদ্ধতা, ইভেন সেটা কি মাংস পর্যন্ত পৌঁছায় না। কিছু কিছু ক্ষেত্রে পায়ে যখন শুরু হয় সেই জিনিসটা, হাঁটুর নিচে, দেশি গরুর ক্ষেত্রে দেখবেন আপনি চামড়াটা ফুলে এবং হাড্ডি পর্যন্ত পৌঁছায়। কারণ কি, তার সে মাংস নাই, যেহেতু মাংসও নেই, চামড়ারই, সুতরাং আপনারা অনেকে মনে করতে পারেন যে সেটা মাংসকে কিংবা হাড্ডিকেও এফেক্ট করতে পারে। আসলে কিন্তু এরকম না। জয়েন্টে যখন এফেক্ট করে, একদম পায়ের একদম পেস্টান কফিন যে জয়েন্টগুলোতে আছে, ফ্যাটলক পেস্টান কফিন, ওই জয়েন্টগুলোতে যখন এফেক্ট করে, তখন কিন্তু সিভিয়ারিটিটা একটু বেশি দেখা দেয়। যেই গরুর চামড়া ঢিলা, ওই গরুতেই কিন্তু আপনার এলএসডিটা সবচেয়ে বেশি হয়। আর সবচেয়ে খারাপ কন্ডিশন তৈরি হয় কার ক্ষেত্রে? বাছুরের ক্ষেত্রে সবচেয়ে খারাপ কন্ডিশন তৈরি হয়। বড় গরুর ক্ষেত্রে খুব বেশি প্রবলেম তৈরি হয় না। এই রোগের ফ্যাটালিটি বা মর্টালিটির হার কম, কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখছি যে প্রচুর বাছুর মারা গেছে। আমার যে অবজারভেশন, ব্যক্তিগত চিকিৎসায় আমি জিনিসটা দেখলাম, যে এলএসডির ক্ষেত্রে কেউ যদি অ্যান্টিবায়োটিক ইউজ না করেন, কিংবা খুব হাই পাওয়ারের যদি আমরা NSAID যেটাকে বলি, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ওইটা যদি আমরা ইউজ না করি, এই দুইটা জিনিস থেকে যদি বেরিয়ে আসতে পারবে, আপনার গরু মরবে না, এইটুকু মোটামুটি আপনি আস্থা রাখতে পারবেন। সৃষ্টিকর্তা যদি নিজ হাত দিয়ে যদি মানে তার জীবন অবসান যদি না করেন, তাহলে আমরা বলতে পারবো 90% ক্ষেত্রেই গরু মারা যাবে না। আমাদের যে গোলাপগঞ্জ উপজেলায় আমাদের একটা ট্রিটমেন্ট প্রোটোকল ছিল, ওই ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করে আমরা যে জিনিসটা দেখলাম, গরু মারা যায় না। আমরা 90%-এর উপরে কিন্তু গরু বাঁচাতে সক্ষম হয়েছি। তার মূলে একটা জিনিস, আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, এবং হাই পাওয়ারের কোনো ধরনের NSAID ওইগুলো আমরা দেবো না। প্রচলিত ক্ষেত্রে মেলক্সিক্যাম এবং প্যারাসিটামল হচ্ছে উৎকৃষ্ট একটা ড্রাগ, আমরা তার শরীরের পেইন এবং জ্বর কমানোর জন্য।
অনেক সময় মেলক্সিকেম এবং প্যারাসিটামল গ্রুপের ড্রাগে কখনোই টেম্পারেচারটা নামে না। সেক্ষেত্রে আমরা যেটা বলি গরুর ক্ষেত্রে এই দুই শিংয়ের মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গাটায় পানি দিতে বলি দিনে 4 থেকে 5 বার। তারপরে আরেকটা সিকুয়েলি কি, গরুর পায়ে যখন প্রচণ্ড পেইন শুরু হয়ে যায়, একটা স্টিফনেস চলে আসে, মাসলগুলি একটু শক্তর মতো চলে আসে, তখন এই গরুটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, ইভেন আমাদের হিস্ট্রি আছে 7 দিন পর্যন্ত গরুটা দাঁড়িয়েছিল এবং 7 দিন পরে গরুটা যখন শুয়েছে তখন গরুটা মারা গেছে। সুতরাং আমরা কি করব তাহলে, একটা গাভী বা একটা গরু একটা বাছুর যখন না শুইতে পারে তখন আমরা যে জিনিসটা করব যে 4-5 ঘন্টা যদি না শুয়ে থাকে তাহলে ধরে আমরা শুয়ে দেব এবং তার যে বেডিং ম্যাটেরিয়ালটার নিচে একটু খড় দিব, একটু বস্তা দিব যাতে একটু নরম হয়। যত নরম থাকবে তার জন্য শুয়ে থাকাটা তত আরামদায়ক হবে। সুতরাং এই কাজটা আমরা যেন করি। এখন একটা পর্যায়ে দেখা যাচ্ছে কি, শেষ পর্যায়ে যখন 5 দিন 7 দিন বা 10 দিন চলে যায় ডিজিজের আউটব্রেকের পরে, তখন নেজাল যেই প্যাসেজ আছে যে নাক ছিদ্রর দিকে ওই দিকে যদি কোনো এরকম নোডিউল থাকে, এটা যদি বাস্ট আউট হয় বা ফেটে যায় তখন কিন্তু সবচেয়ে প্রবলেমটা সবচেয়ে বেশি শুরু হয়। ওই ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি, আপনাকে সাজেস্ট করি আপনার একজন ভেটেরিনারির মাধ্যমে ওই নেজাল পাসেজটা পরিষ্কার করে দিবেন। অনেকে আমরা চিন্তা করি সেটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যাচ্ছে কিনা, লাংসের ইনফেকশন। আদতে কিন্তু লাংসের ইনফেকশন সেটা হয় নাই। আবারও বলতেছি, এলএসডি ডিজিজটা হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেমের একটা ডিজিজ, টোটালটাই চামড়া রিলেটেড, আশেপাশে যতটুকু দেখা যায় ওই জায়গাগুলিতে কিন্তু এফেক্ট করে, সিস্টেমকে কিন্তু এফেক্টেড করে না। সুতরাং যেহেতু এটা ইন্টিগুমেন্টারি একটা সিস্টেমের একটা অংশ, সুতরাং আমাদের ট্রিটমেন্টটা বেজ হওয়া উচিত ওই রকমভাবে। আমরা যে জিনিসটা করি, অ্যান্টিভাইরাল গ্রুপের কোনো একটা ড্রাগ দিই, বাজারে 4টা বা 5টা কোম্পানির অ্যান্টিভাইরাল গ্রুপের ড্রাগ আছে, 5 গ্রাম করে আমরা 10 দিন পর্যন্ত চালাইতে বলি। যেহেতু এখানে একদম স্টাক হয়ে যায় টোটাল ব্যাপারটা, ইন্টেস্টাইনাল মুভমেন্টটা কমে যায়, সেহেতু প্রিবায়োটিক প্রোবায়োটিক দিই যাতে তার রুমিনাল ফ্লোরাটা যেন সব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ইমিউনো বুস্টার হিসেবে আমরা এডি জিঙ্ক বা এই ধরনের জিঙ্ক এবং এডি সংযুক্ত যেই প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলি আমরা সাজেস্ট করে থাকি। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তার টেম্পারেচারটা কমায় রাখতে হবে এবং তার ব্যথাটা কমাতে হবে। সেক্ষেত্রে অনলি আমি সাজেস্ট করি মেলক্সিকেম গ্রুপের ড্রাগ অথবা প্যারাসিটামল, এই দুইটার বাইরে আমরা যেতে মানা করি। এবং অনেক দিন যদি মেলক্সিকেম গ্রুপের ড্রাগ চলে বাছুরের ক্ষেত্রে, সেক্ষেত্রে কী হয়, আলসারেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি সোডিবাইকার্ব খাওয়ার সোডা, বাছুরের ক্ষেত্রে 1/2 চামচ করে 15 দিন, আর বড় গরুর ক্ষেত্রে 1 চামচ করে 15 দিন আমরা চালাইতে বলি। তাহলে দেখবেন আপনার গরুটা মারা যাবে না। এখন প্রশ্ন থাকতে পারে, শেষ পর্যন্ত যদি বাস্ট আউট হয়, যখন এই নোডিউলগুলি ফাটতে শুরু করে, সবচেয়ে ভয়ানক জিনিস দেখা যায়, ভিতরে মাংস বিষরে ক্ষত টত সব কিছু দেখা যায়, তখন মানুষ একটু প্যানিক হয়ে যায়। প্যানিক হওয়ার কোনো কারণ নাই, পবিসেপ দিয়ে ওয়াশ করে আপনারা লোকালি বাজারে যে অ্যান্টিবায়োটিকগুলি পাওয়া যায় সেই অ্যান্টিবায়োটিকগুলি আপনারা ইউজ করতে পারেন। অবশ্যই বারবার বলতেছি, যেহেতু এটা খুব ফ্যাটাল একটা ডিজিজ, একজন রেজিস্টার্ড ভেটকে দেখিয়েই কিন্তু আপনি এই কাজগুলি আপনাকে করতে হবে। কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, মেলক্সিকেম গ্রুপ ছাড়া অন্য কোনো NSAID ব্যবহার করবেন না, তাহলে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনার গরু কিংবা বাছুর মারা যাবে না। বাকিটা আপনি একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বললে খুব তাড়াতাড়ি রিকভার করবে। এখানে রিকভারের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আপনাকে ধৈর্য ধারণ করতে হয়। মিনিমাম 20 থেকে 25 দিন একটা সময় লাগে একটা বাছুর কিংবা একটা গরু ভালো হতে। সুতরাং আমরা বলি 1 মাস পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সে অনেক কিছু খাবে না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত 5 দিন পর্যন্ত গরু না খেলে গরু মারা যাবে না। শেষ দিকে যদি দেখা যায় একদম অফ ফিড করে দেয়, সেক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইন আইভিতে আমরা বলি, যেহেতু ডিহাইড্রেশন থাকে, সেই ডিহাইড্রেশন কমানোর জন্য। অনেকেই যে জিনিসটা আমরা একটু ভুল করি, যেমন ইডিমা হয়, যেহেতু পেন্ডুলাস যেই স্কিনগুলো আছে, লুজ স্কিনের যেই শাহিওয়াল বাছুরগুলো আছে, তার কিন্তু সিনার দিক দিয়ে এই যে এখানে ব্রিস্কেট রিজনে ইডিমার মতো হয়ে যায়, শক্ত হয়ে যায় জিনিসটা। তখন আমরা অনেকেই যে কাজটা করি, ফ্রুসিমাইড গ্রুপের ড্রাগ ব্যবহার করার চেষ্টা করি এবং এটা মৃত্যুকে আরও বেশি ত্বরান্বিত করে। কারণ সে আলটিমেট খাচ্ছে না, ডিহাইড্রেশন, তার শরীরে পানি নাই, তখন আবার ফ্রুসিমাইড দিয়ে যখন তাকে মানে আমরা ইনসিস্ট করি যে আরও প্রস্রাব করুক, তার কিডনিতে একটা প্রেশার ক্রিয়েট করতেছি, ওইটা কিন্তু তার মৃত্যুকে আরও বেশি ত্বরান্বিত করে। সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে আমরা এলএসডিটাকে রক্ষা করতে পারবো। এখন কোন কোন জিনিসের কারণে এলএসডিটা সবচেয়ে বেশি ছড়ায় আমি যদি বলি, এই ভাইরাস যেটা, সেটা হচ্ছে যদি আমাদের ভেক্টর যেগুলো আছে, মশা মাছি সবচেয়ে বেশি দায়ী। তাছাড়া ওই যে নোডিউল ফাটবে, ফাটার যে ম্যাটেরিয়ালটা, ওই ম্যাটেরিয়ালটা যদি সরাসরি কন্ট্যাক্টে আরেকটা পেশেন্টের গায়ে যদি লাগে, তাহলেও কিন্তু এলএসডি হতে পারে।
তবে সবচেয়ে বেশি ছড়ায় 90 থেকে 99% ক্ষেত্রে কিন্তু আমাদের এই মশা এবং মাছি হচ্ছে বাহক। এবং এই যে কন্ডিশনটা বর্তমান এখনকার যে কন্ডিশনটা প্রচণ্ড হট এবং ময়েস্ট কন্ডিশন, এই কন্ডিশনটাই সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার সময়। সুতরাং আপনাকে কি মশা মাছি থেকে দূরে রাখতে হবে। একটা খামারকে কখন আপনি মশা মাছি দূরে রাখবেন? আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হবে। এখন কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে আমরা কি বুঝি? প্রচুর পরিমাণ ফ্লোরে পানি দিলাম, দিনে 3 বার 4 বার করে গোবর ওয়াশ করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। জীবন ওই খামার থেকে আপনার মশা এবং মাছি যাবে না। মশা এবং মাছি যদি যেতে হয় তাহলে কি করতে হবে? আরেকজনকে দূরে নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার ডাম্পিং পিট, যেখানে আপনি গোবরটা ফেলবেন, যেই গর্তে আপনি গোবরটা ফেলেন, এটা অন্তত 200 থেকে 300 গজ যখন খামার থেকে দূরে নিয়ে যাবেন, আপনার খামারে এমনিতেই মশা মাছি কমে যাবে এবং ওই জায়গাটায় কিন্তু মশা মাছি ডিম পারবে। ঠিক আছে? সুতরাং ওই জায়গাটাতে আমরা যে জিনিসটা বলি, আমরা আপনার আরেকটা উপকার হবে, যদি ভেজিটেটিভ যে অংশটা আছে, ঘাস খাওয়ার পর যে উচ্ছিষ্ট অংশটা থাকে, খড় খাওয়ার পর যে উচ্ছিষ্ট অংশটা আছে, সেই অংশটা নিয়ে যদি আবার গোবরের উপর দিকে আমরা ফেলে রাখি, তখন এই ভেজিটেটিভ অংশ এবং গোবরের অংশ দুইটা কিন্তু কম্পোস্টে একটা কম্পোস্ট সার তৈরি হবে আপনার জন্য। এটা হচ্ছে আপনার জন্য আরেকটা ভালো একটা ইনকামের সোর্স হতে পারে। যদি সবজি বাগান থাকে কিংবা নার্সারি থাকে, ওইখানে কিন্তু আপনি জিনিসটা বিক্রি করতে পারবেন। মশা মাছি দূর করার জন্য আরেকটা কার্যকর পদ্ধতি হচ্ছে ফ্লোরটা ড্রাই থাকতে হবে। ফ্লোর যত বেশি ড্রাই থাকবে আপনার মশা মাছি তত দূরে থাকবে। তো ফ্লোর ড্রাই করার জন্য যে জিনিসটা হচ্ছে ফ্যান থাকতে হয়, অথবা আপনি ওপেন স্পেস করবেন, অথবা আপনি যে গ্রাউন্ড থেকে অন্তত 12 থেকে 13 ফিট উচ্চতা সম্পন্ন ঘর বানাবেন। প্রচুর এয়ারেশন হবে, আপনার ফ্লোর যেন ঠিকঠাক মতো ড্রাই থাকে। মানে যে কোনো সেক্টরের জন্য, আপনি ডেইরি বলেন, ফেটেনিং বলেন, জন্য ফ্লোর ড্রাই থাকাটা হচ্ছে এক বাধ্যতামূলক এই জিনিসটা। কিন্তু আমরা দেখি কি অধিকাংশ জায়গাতেই স্যাঁতসেঁতে থাকে। যেখানে স্যাঁতসেঁতে থাকবে ওইখানে আপনার রোগ থাকবেই, কারণ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি বলি একটা বাহন দরকার। মানে এক জায়গা থেকে এক জায়গায় উড়ে যাওয়ার তার সুযোগ নাই, সুতরাং মানে তার সাঁতার কাটার সুযোগ আছে শুধুমাত্র। তার মানে কি একটা বাহক দরকার। বাহকটা হচ্ছে পানি থাকলেই একটা ব্যাকটেরিয়া স্ক্রল করে সাঁতার করে আরেকটা জায়গায় যাবে, ইনফেকশন বাড়াবে। সুতরাং আমাকে যে আমার ফ্লোর ম্যানেজমেন্টটা যেন ঠিক হয়। তাছাড়া বাজারে ইদানিং আমরা দেখি যে ফেরোমেন ট্র্যাপ পাওয়া যায় কিছু, একটা ইয়েলো ট্র্যাপ দেখবেন, একটা এটার মধ্যে গাম বা গ্লু লাগানো থাকে, ওইখানে মশা মাছি গেলেই করে। আবার আলট্রাভায়োলেট ট্রের কিছু পাওয়া যায়, সেট পাওয়া যায় যেটা ইলেকট্রিক্যাল, ওইখানেও কিছু মশা মাছি মারা যায়। আপনি প্রথমে যেটা করবেন, নেট দিয়ে দিলেন, নেট দিলে তো আপনার অলমোস্ট কমে গেল, আর মূল সোর্স আপনি সরাই নিলেন, গোবর সরাই নিলেন। তারপর যে গর্ভবতী যে মশা মাছিগুলো ঢুকে, খুব অল্প পরিমাণ কিন্তু মশা মাছি ঢুকে, ওই মশা মাছিগুলির জন্য আপনার ইয়েলো ট্র্যাপ আছে, ফেরোমেন ট্র্যাপ আছে, কিংবা আপনার আলট্রাভায়োলেট যে ইলেকট্রিক্যাল যন্ত্রগুলি আছে, ওইগুলির মাধ্যমে কিন্তু আপনি মশা মাছিটাকে নিরোধন করতে পারবেন। এবং শেষ কথা হচ্ছে, এই যে কথাগুলি আমরা বললাম এই পর্যন্ত, এগুলো যদি মেনে চলেন তাহলে এলএসডিটা কম হবে। কিন্তু অবশ্যই আপনাকে ভ্যাকসিনেশন করতে হবে। ভ্যাকসিনেশন ছাড়া এলএসডি কন্ট্রোল করা টোটালি প্রবলেম না। সুতরাং আপনারা ডেফিনেটলি এফএমডিকে যতটা গুরুত্ব দিয়ে আপনারা ভ্যাকসিনেশনগুলি করেন, এলএসডির ক্ষেত্রে ঠিক আমরা বলবো ওইরকম একটা গুরুত্ব দিয়ে আপনারা ভ্যাকসিনেশন করবেন।